5টা থেকে প্রথম থেকে পড়া হয়নি। আচ্ছা, আমার বোর্ডের হাতের লেখা কি বিচ্ছিরি না ভালো? আমি সারা জীবন বোর্ডে লিখে লিখে আসছি জানো, স্কুলে থাকতাম। বোর্ডে লিখতে হবে বলে ভয় দেবে, হাতও তুলতাম না। আমি বলতো তাও শুনতাম, কিন্তু আমি তাও বোর্ডে যে লিখতাম না। আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্ম বলো। পদার্থ কয় প্রকার? কয় প্রকার? চার। হ্যাঁ, 4 প্রকার। কি কি পদার্থ? মানে আমরা যতটুকু পড়ছি, কঠিন 3 প্রকার, তাই না? কঠিন, আরেকটা কি গ্যাসীয় বা বায়বীয়, যাই হোক গ্যাসীয়। আচ্ছা, এর আগে যদি আমরা আসি, ঠিক আছে, পদার্থ 2 প্রকার। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে প্রবাহী। প্রবাহী বুঝো? প্রবাহী মানে কি? যারা প্রবাহিত হতে পারে। এই প্রবাহী আবার 2 প্রকার। কি কি বলো তো? একটা হচ্ছে সংকোচনীয়, আর একটা হচ্ছে অসংকোচনীয়, তাই না? অসংকোচনীয় বলো তো। সংকোচনীয় কারা? গ্যাসীয়রা। তার মানে হচ্ছে গ্যাস হচ্ছে সংকোচনীয়, আর তরল হচ্ছে অসংকোচনীয়। বলো তো, এই যে তরলের এই অসংকোচনীয় হচ্ছে বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে, বাস্তবে একটা উদাহরণ দেবো, কাজে লাগিয়ে কী ব্যবস্থা, মানে কী করা হয় দেখছো কখনো? মানে বাস্তবে কোনো কিছু দেখছো যে তরলের অসংকোচনীয় হচ্ছে আর কি এই বৈশিষ্ট্যটা কাজে লাগায় কোন কাজটা করা হয়? ওই যে দেখছো না, ওই ক্লাস 9-এ মনে হয় এরকম একটা ছিল, থাকে এখান থেকে এরকম বড় একটা ক্ষেত্রফল ছিল, এই ছোটো ক্ষেত্রফল ছিল। এখানে একটা ওই যে অনেক বড় লোক বসে থাকতো, ছোট একটা F1 বল প্রয়োগ করতেছো, এটা তো উঠে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, ওইটা ওই F1 বাই A1 = F2 বাই A2, সেটা হচ্ছে ওই তরলের এই বৈশিষ্ট্যকে কাজে লাগায়, ঠিক আছে? আচ্ছা, এই দুটাই কিন্তু কি বলতো, সংকোচনীয় আর অসংকোচনীয়, এরা হচ্ছে প্রবাহী। আচ্ছা, এখন কঠিন, তরল, গ্যাসীয়, এদের ভিতরে আমাদের বল কঠিনের কি কি আছে? কঠিনের কি আছে? আকার আছে, আকৃতি আছে। তার মানে হচ্ছে এর যে আকৃতি, আচ্ছা শেপ তো নাকি এটা কি কনস্ট্যান্ট, মানে যার যেটা সেম থাকবে, কনস্ট্যান্ট। ভলিউম কি? আয়তন, ভলিউমও কনস্ট্যান্ট, তাই না? বুঝতেছো? কনস্ট্যান্ট মানে হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, এবার এদের যদি বলি, তরলের কি বলো তো? শেপ কি কনস্ট্যান্ট? তাহলে কনস্ট্যান্ট না। আর ভলিউম, আয়তন কি? অবশ্যই নির্দিষ্ট। আয়তন নির্দিষ্ট না কেন বলো তো? আকার ধারণ করে, আকার মানে হচ্ছে শেপ, আয়তন তো সেম থাকবে। আচ্ছা, তার ভলিউম কনস্ট্যান্ট। আর গ্যাসের ক্ষেত্রে আকার আছে না, আকৃতি আছে, আয়তন কিন্তু কনস্ট্যান্ট, মানে আয়তন কিন্তু সেম থাকবে, তাই? আকৃতিও নেই, আয়তনও নেই। কেন? তুমি যদি ছোটো পাত্রে রাখো গ্যাসের, ও ছোটো পাত্রে আয়তন দখল করবে, এবার একটা রুমের ভিতরে রেখে তাহলে পুরো সম্পূর্ণ রুমের আয়তন দখল করবে, বুঝছো? আচ্ছা, এটুকু মুছে দিলাম। হ্যাঁ, এবারে দেখো, কঠিনের বলতো আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি বলো, বেশি না কম? বেশি। তরলের ক্ষেত্রে মানে মাঝারি আর কি, তাই তো? মাঝারি বা মিডিয়াম যাই বলো। আর এটা কি? কম, অনেক কম, মানে এর চেয়ে একটু বেশি আর ওর চেয়ে একটু কম। আন্তঃআণবিক শক্তি, যার আন্তঃআণবিক শক্তি যত বেশি, সে তত বেশি কি বলতো? স্থিতিস্থাপক। কি? তাহলে কে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক? কঠিন পদার্থ সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। ক্লিয়ার? পারবা?
আচ্ছা বলো তো স্থিতিস্থাপক ধর্ম কার আছে এই তিনজনের ভিতরে? স্থিতিস্থাপক ধর্ম কঠিন কথা। শুধুমাত্র কঠিনের। তাহলে কঠিনের ধর্ম কি? স্থিতিস্থাপক। এবার স্থিতিস্থাপকতা কাকে বলে বলো? স্থিতিস্থাপক সীমা কাকে বলে বলো? স্থিতিস্থাপক সীমা সীমার মধ্যে স্থিতি না বলি সর্বোচ্চ যে সীমার মধ্যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা তার আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে। স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে যেই পর্যন্ত বল প্রয়োগ করলে বল অপসারণের পরে ওটা আবার বস্তুটা পূর্বের অবস্থানে ফিরে আসবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এর চেয়ে বেশি বল যদি প্রয়োগ করো তাহলে কী হবে বলো? ওইটা ভেঙে যাবে বা বস্তুটা হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে অসহ বল আর একটা হচ্ছে অসহ পীড়ন সম্পর্কে ধারণা লাগবে। আচ্ছা আগে বলো পীড়ন কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। আচ্ছা পীড়ন দিলে সে পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। কার কবিতা? কাজী নজরুল ইসলাম, জানো না? আচ্ছা পীড়ন হচ্ছে F/A। পীড়নের একক কী বলো? নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা বলো তো পীড়ন বৃদ্ধি পাবে কোন কোন কী কী করলে পীড়ন বৃদ্ধি পেতে পারে বলো? বল দিলে আর ওখান থেকে আছে ক্ষেত্রফল কমালে। ক্ষেত্রফল কমালে মানে এইটা যত কমবে পীড়ন তত বৃদ্ধি পাবে, অথবা বল বৃদ্ধি করতে মানে হচ্ছে F বৃদ্ধি করতে হবে, A কমাতে হবে, তাইলে হচ্ছে পীড়ন বৃদ্ধি পাবে। আচ্ছা ভাইয়া বলেন তো বিকৃতি, আচ্ছা বিকৃতি পরে বোঝাই। স্থিতিস্থাপক ধর্ম বুঝছি। স্থিতিস্থাপক ধর্ম কি জিনিস? বস্তুর যে ধর্মের কারণে বস্তুটা ওই তার শেপে থাকতে চায়, বুঝছো? আচ্ছা বলো তো স্থিতিস্থাপক সীমা কাকে বলে? যেই সীমা পর্যন্ত বস্তুর স্থিতিস্থাপক থাকবে, এরপরে গেলে কি হবে? পূর্ব অবস্থা ফিরে যাবে না। স্থিতিস্থাপক ক্লান্তি বলে একটা কনসেপ্ট শুনছো না? স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে বলো? আমরা বলে গেছি বানাই বলো। মানে খুবই অল্প সময়ের মধ্যে যদি আরেকটা যদি বল প্রয়োগ করা হয়, শোনো বিষয় হচ্ছে যে একটা বস্তুকে ক্রমাগত যদি পীড়ন ঘটানো হয়, মানে যে কী বলে পীড়ন দিয়ে বিকৃতি ঘটানো হয়, বারবার একই কাজ করা হয়, তো একটা সময় পরে বস্তু তার স্থিতিস্থাপকতা কিছুটা হারাই ফেলবে। ফলে বল প্রয়োগ করার পরে বল অপসারণ করলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে যেতে একটু বেশি সময় নেবে। এটাকে বলে স্থিতিস্থাপক ক্লান্তি। উদাহরণ দাও, স্থিতিস্থাপক ক্লান্তির উদাহরণ দাও। স্প্রিং, হ্যাঁ স্প্রিং বারবার। আরে ওই যে ছোটোবেলায় যে এরকম হাঁটু পর্যন্ত মোজা পড়তে না, পড়ছো কখনো? ছোটোবেলাতে পড়ছো? 1 মাস পর কী হয়? ও আচ্ছা মোজা হাঁটুর থেকে নিচে নেমে চলে যায় না? ওইটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তির একটা উদাহরণ। এখান থেকে ইম্পর্টেন্ট একটা কথা আছে, স্থিতিস্থাপক ক্লান্তির সূত্র কে দেয় বা ক্লান্তি কনসেপ্টটা কে দেয়? কোন বিজ্ঞানী? হুক নাকি কেলভিন? উত্তর না তাহলে কে? কেলভিন। কেলভিন, হ্যাঁ ক্লান্তি কেলভিন। এখানে এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন হচ্ছে মেডিকেল বাসে যাওয়া দেখো যে ভাইয়ারা গোল দিয়ে দাগাই যাচ্ছে, ঠিক আছে? কেলভিন, হ্যাঁ স্থিতি ক্লান্তির এদিকে কেলভিন। আচ্ছা পীড়ন বুঝলাম, একক বুঝেছি। আচ্ছা বুঝতে পারছি। এবার দেখো বস্তুর হচ্ছে বিকৃতি কাকে বলে? মনে করো এটা একটা বস্তু, এখানে তুমি একটা ওই সিলিংয়ের সাথে লাগাই দিছো, এরপরে এখানে বল প্রয়োগ করছো, নিচের দিকে বল প্রয়োগ করছো F পরিমাণ, বস্তুটা এটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এখন এটা যদি L হয়, আদি দৈর্ঘ্য L1 হয়, পরবর্তী দৈর্ঘ্য কত বলো? এটা L2। তোমাকে যদি বলতাম দৈর্ঘ্য বৃদ্ধি কত, কি করতে? দৈর্ঘ্য বৃদ্ধি মানে ডেল L, ঠিক আছে? অথবা ছোটো হাতের L, তোমরা যেটা বলতে পারো, সেটা কি L2 - L1। তোমাকে যদি বলি বিকৃতি কত, তার মানে হচ্ছে বিকৃতিকে এভাবে প্রকাশ করি। বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, ঠিক আছে? বলো তো এর একক কি? বিকৃতির একক কি? মিটার না? একক নেই কেন? কারণ উপরে মিটার নিচে মিটার কেটে গেছে, তাই না? আচ্ছা তাহলে বিকৃতি বুঝছো? এইবার হুকের সূত্র বলো। আচ্ছা এবার আমরা যখন ম্যাথ করবো, নোট লেখো, নোট NOT নোট লেখো হচ্ছে
ম্যাথ করার সময় দেখবো যে একটা বস্তু 5% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়, এরকম বলে না? ওটাই বিকৃতি, মনে রাখবা। যে পার্সেন্ট বৃদ্ধি পায় ওইটাই বিকৃতি, মনে থাকবে। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি, তারপরে কি আয়তন বিকৃতি, আর একটা কি বিকৃতি বলতো? কৃন্তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? বস্তু দৈর্ঘ্যের যে পরিবর্তন। আয়তন, এটা হচ্ছে ছোটো এল বাই বড় এল, এটা কি ছোটো ভি, ছোটো ভি মানে ডেল ভি আর কি, বুঝছো। আর কৃন্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি একটা কন্ডিশন আছে, এটাও সেই নোট লেখো, নোট না লিখলেও হচ্ছে, বাট মনে রাখবা স্টার দিয়ে লিখে নাও। এটা হচ্ছে আয়তন অপরিবর্তিত থাকবে, জাস্ট আকৃতির পরিবর্তন হবে। কি বলছি? আয়তন অপরিবর্তিত থাকবে, জাস্ট আকৃতির পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা, এই কৃন্তন বিকৃতিকে আমরা থেটা দ্বারা প্রকাশ করি না, জানো তো, অথবা ট্যান থেটা। এখন বলো, যদি শুধুমাত্র থেটাতে প্রকাশ করি সেটা কি হয় জানো? সেটার একক কি বলো? যদি শুধুমাত্র থেটা দিয়ে প্রকাশ করি সেটার একক হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। আর যদি ট্যান থেটা দিয়ে প্রকাশ করি তাহলে এই থেটা হচ্ছে ডিগ্রিতে, ডিগ্রিতে। এবার দেখো, বেশিরভাগ ম্যাথ করার সময় আমরা রেডিয়ানই করব, আর এই থেটা বের করব কি করে বলো তো? আচ্ছা, থেটা বের করার পরে শেখাচ্ছি। তাহলে কৃন্তন বিকৃতির ওখানে স্টার দিয়ে কী লিখছো? আয়তন অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র আকৃতির পরিবর্তন হবে। আচ্ছা, মুছে দেবো। এবার বলো, হুকের সূত্রটা কি ছিল? হুকস ল। হুকের সূত্র, হুকের সূত্র ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি। আচ্ছা, তার মানে পীড়ন সমানুপাতিক বিকৃতি। আচ্ছা, পীড়ন মানে কি বলো? এফ বাই এ। এটা হচ্ছে বিকৃতি, হচ্ছে ছোটো এল বড় এল। আচ্ছা, এখান থেকে যদি আমরা ইয়ংয়ের গুণাঙ্ক বের করি তাহলে কী করবো বলো? এরকম না? তাহলে ওয়াই মানে কি বলো? এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল, এরকম পড়তাম না? আচ্ছা, এবার বলো তো ইয়ংয়ের গুণাঙ্কের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। কেন? কারণ বিকৃতির কোনো একক নেই, তার মানে পীড়নের একক কি হচ্ছে? ইয়ংয়ের গুণাঙ্কের একক। এটা কি, এটা কোন বিকৃতি বলো তো? দৈর্ঘ্য বিকৃতি, তাই না? এটাকে কি বলে? স্থিতিস্থাপক। কী বলে? স্থিতিস্থাপক বলছি ওই যে কী বলে? ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ইয়ং মডুলাস। আচ্ছা ভাইয়া, এবার বলো তো ওই যে রাবার আর হচ্ছে ইস্পাতের মধ্যে কার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি? যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হয় সে বেশি স্থিতিস্থাপক হয়। এখন ওই যে তোমাকে যদি জিজ্ঞাসা করি রাবার আর ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। তুমি কি করবা? ইস্পাত লিখে দিয়ে শেষ করে দেবা? না, প্রথমে হচ্ছে কাকে বলে সেইটা দেবো, তারপরে ওখান থেকে ব্যাখ্যা দিয়ে বলবো যে কি জানো এদের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আবার বল বৃদ্ধি করলে এটা বৃদ্ধি পায়। ভেরি গুড। দিয়ে জিরো পাবো না, জিরো পাবো কেন? ঠিক আছে তো। আচ্ছা, ওয়াইয়ের সাথে ডেল এলের সম্পর্কে মানে ছোটো এল বৃদ্ধির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? এবার বলো তো রাবার আর ইস্পাত দুজনকে যদি টানো, এটা যদি রাবার হয়, রাবারের ছোটো এল, আর ইস্পাতের এস দিলাম, রাবারের আর দিলাম, বলো তো কে বেশি হচ্ছে বেশি লম্বা হবে? টানলে রাবার বেশি লম্বা হবে, রাবার লম্বা হলো। এর সাথে সম্পর্ক কী বলো? তাহলে ওয়াই অফ রাবার যেটা ছিল আর ওয়াই অফ ইস্পাত যেটা ছিল, কে বেশি বড় হবে বলো? ইস্পাত। কেন? কারণ ওই ব্যস্তানুপাতিক সম্পর্ক, এ বড় হলে ও ছোটো হবে, বুঝছো? এই 2-3 লাইন লিখলে ফুল মার্ক পাওয়া, বুঝছো? আর ওই বাংলা লেখে কী লিখবো? ওই যে কাকে বলে ওই লেখে লাভ নেই। এই যে আচ্ছা ওটা লিখবা, হ্যাঁ ওইটুকু লিখবা, কিন্তু তুমি যে এই দুইটা আছে মেন কথা, বুঝছো? মানে এই লাইনটাই মেন কথা, পারবা? আচ্ছা, এটা কিন্তু আসছিল একবার না? এবার দেখো
দৈর্ঘ্য ওই যে কী বলে ওয়াই ইয়ংয়ের গুণাঙ্ক শিখছি। এবার হচ্ছে আয়তন বিকৃতির ক্ষেত্রে, আয়তন বিকৃতির ক্ষেত্রে হচ্ছে মনে করো এটা হচ্ছে তোমার সেই ভি। এবার চারপাশ থেকে বল প্রয়োগ করতেছো না, ছোট হয়ে যাচ্ছে, প্রেশার দিচ্ছ। এটা মনে করো এটা হচ্ছে V2 দিছো, এটা হচ্ছে V1 দিছো। তাহলে আমার কি ডেল ভি কত বলো তো? ডেল ভি যেটা সেটাই তো ছোটো ভি, সেটা কত? V2 মাইনাস V1। এটা কি আমার বিকৃতি বলো? এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্য বলতেছে কেন, আয়তন যতটুকু কমেছে আর কি, হ্রাস পেয়েছে। তাহলে হচ্ছে এই বিকৃতি যদি বলি ডেল ভি বাই ভি, এটা না? আচ্ছা, এবার বলো এখানেও সেম কথা, পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন মানে হচ্ছে F বাই A, তাই না? তাই তো, বিকৃতি কত? সমানুপাতিক, সরি দূর বাংলায় লিখি বিকৃতি। আচ্ছা, পীড়ন মানে হচ্ছে F বাই A, তাই না? হ্যাঁ, সমানুপাতিক রে আমি উঠাই দিয়ে এখানে কে লিখলাম, কে মানে কি ওই যে সমানুপাতিক ধ্রুবক আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে লিখছি। তুমি এখানে কে না লিখে বিও লিখতে পারতে, বাল্ক মডুলাস বি, তাই না? আচ্ছা, বিকৃতি কত? স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আচ্ছা, কে কে রাখবো বলো তো? F বাই A মানে তুমি পি লিখতে পারো, পি, পি মানে কি চাপ না? আচ্ছা, পি এই ভি গুণ করো ছোট ভি, এটা হচ্ছে কে, বুঝছো না? দেখো এটা কি আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক না ভাই? বলো তো আয়তন গুণাঙ্কে কী বলে? আরেকটা নাম আছে, আয়তন গুণাঙ্কে বলে অসংনম্যতা। তাহলে আয়তন গুণাঙ্কে আরেকটা কথা বলে কি? অসংনম্যতা। আমার একটা স্টুডেন্ট ছিল, বলো অসংমন্যতা, অসংমন্যতা। তোমরা চেনো, ওই যে এবার মেডিকেলে চান্স পাইছে তোমাদের কোচিংয়ের বড়, হ্যাঁ, অসংমন্যতা। আচ্ছা, অসংনম্যতা তো বুঝলাম, অসংনম্যতার একক কি বা আয়তন গুণাঙ্কের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। কারণ কি বিকৃতির কোনো একক আছে না। এবার যদি বলি সংনম্যতা, বলো সংনম্যতা। সংনম্যতাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তার মানে 1/k। যদি সূত্রে লিখি তাহলে কী হবে? ছোটো এই, হ্যাঁ, ছোটো ভি উপরে যাবে আর নিচে এটা যাবে, বুঝছো? একক কী বলো তো? পার নিউটন মিটার স্কয়ার, বুঝছো কিনা? লিখে রাখো, আমি যা যা লেখাবো এর বেশি আর কিছু তোমার লেখা লাগবে না, মোটামুটি। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে কৃন্তন বিকৃতি, না? কৃন্তন বিকৃতিকে অনেক কিছু বলে, মোজোর বিকৃতি, ব্যবর্তন বিকৃতি, এসব বলে না? আচ্ছা, তোমাদের বই আছে না? বই মনে করো বইটাকে এইভাবে রাখছো। এইবার বইয়ের একটা পৃষ্ঠে, মনে করো উপর পৃষ্ঠে তুমি F পরিমাণ বল ভূমির সমান্তরালে প্রয়োগ করছো, মানে কোন দিকে বলো? এইদিকে F পরিমাণ বল, কোথায়? উপর পৃষ্ঠে। আচ্ছা, বুঝতেছো? আচ্ছা, এটা একটু এবার একটু বোঝা যাচ্ছে। আচ্ছা, দৈর্ঘ্য কোনটা বলো? এইটা, আর এটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা, বুঝতেছ? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। বলো তো ভাই, উপর পৃষ্ঠের ক্ষেত্রফলটা যখন বের করবো তখন কীভাবে বের করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে হয়ে যাবে। তার মানে উপর পৃষ্ঠের ক্ষেত্রফল কি? এ না? বুঝছো? তা এ পাইছো, F তো দেখছো, তাহলে এখান থেকে পীড়ন বের করতে পারবা? আচ্ছা, ওই পীড়ন বের করার জন্য এইটুকু আঁকাইছিলাম। এবার দেখো, বস্তুটাকে যখন তুমি হচ্ছে এইদিকে বল প্রয়োগ করছো, বস্তুটা বাঁকায় যাবে না। কারণ কি আয়তন তো অপরিবর্তিত থাকবে। বস্তুটা দেখো তো এরকম বাঁকায় যাবে কিনা, বুঝছো? এই যে এরকম বাঁকায় যাবে না? আচ্ছা, এর যে ডি ছিল, মানে যে ডিস্টেন্স বা দূরত্ব যাই বলে, প্রস্থ, এটা তো সেমই থাকবে। ওইদিকে যতটুকু বাঁকায় গেছে ওটাকে আমি এক্স বললাম, ঠিক আছে? ছোটো ডি বলতে পারো তোমার ইচ্ছা, এইচ বলতে পারো তোমার ইচ্ছা। বলো তো ভাইয়া, কতটুকু বাঁকাইছে সে? থিটা পরিমাণ বাঁকাইছে, তাই তো? এই থিটা বের করি কী করে বলো?
এই থেটা বের করি হচ্ছে থেটা ইকুয়ালস টু এক্স বাই ডি, তাই না? এটা বুঝছো? মানে ট্যান থেটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, বা হচ্ছে ওই যে লম্ব বাই ভূমি, সেভাবে করতাম না? আচ্ছা, এই থেটা মানে কিন্তু রেডিয়ানের থেটা, আর আমরা ম্যাথ করার সময় রেডিয়ানে করবো। আবার বলতেছি, ম্যাথ করার সময় কিছু করবো, ডিগ্রিতে করবো না, ঠিক আছে? এ কোনটা? এই উপরের ক্ষেত্রফল, উপরে যেটুকু ছিল, বুঝছো? এই যে উপরের ক্ষেত্রফল, উপরে যেটুকু ছিল। এফ কোনটা? এই সমান্তরালে যে বল প্রয়োগ করছিলাম। তাহলে এই কৃন্তন বিকৃতি ইটা ইকুয়ালস টু এফ বাই এ থেটা, বুঝছো? এটা লিখতে পারো, অথবা তুমি এফ বাই এ ট্যান থেটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তো থেটা কখন, ট্যান থেটা কখন বলছি কিন্তু বারবার। থেটা হচ্ছে রেডিয়ান, ট্যান থেটা হচ্ছে ডিগ্রি। পারবো? আচ্ছা, রাবার ইস্পাত তো পারছো। আচ্ছা, কয়েকটা ইয়ংয়ের গুণাঙ্ক মুখস্থ করছো? ইস্পাত কত? 2 × 10⁻। আচ্ছা, একটা কোশ্চেন লেখো। 1 × 10⁵ প্যাসকেল চাপে চাপে 4000 সিসি পাত্রে কেরোসিন আছে। দেখছো, যখন হচ্ছে আমরা কেরোসিনের পাত্রের ছিপিটা চাপ দিই নিচের দিকে, তখন তার আয়তন হচ্ছে 3999 সিসি হয় আয়তন। মানে চাপ দিলাম, কিছুর চাপ দিলাম নিচের দিকে, আয়তন হলো 3999 সিসি। আর তোমার হচ্ছে চাপ বৃদ্ধি পেয়ে 4.9 × 10⁵ হলো। 4999, 3999, সরি। আচ্ছা, আর চাপ বৃদ্ধি পেয়ে 4.9 × 10⁵ হলো। আচ্ছা, আমি কোন বিকৃতির কথা বলতে চাচ্ছি বলো তো? আয়তন বিকৃতি বের করো, আয়তন বিকৃতির কথা। 4.9 × 10⁵। কত আসছে? তাহলে কত আসছে? 1 পয়েন্ট। কি আছে? হ্যাঁ, এইটাই তো করছো নাকি? সিক্স না 9?
1.56 6 তো হওয়া উচিত না। এই দেখো এই 10⁻6 উঠে গেল, বাকিটুকু করো তাহলে হচ্ছে 3.9 × 10⁵ ইন্টু এটা 4 × 10⁻³ এরকম হয় তো। তাহলে 5 আর 3 8 রাখলাম, 4 দিয়ে গুণ করো, তাহলে 4 40 কত হয় 160, মানে 156, একটার পর দশমিক মানে 15.6 × 10⁸ এটা মুখে মুখে করা যায় 1.56 × 10⁹। এই দেখো বুঝছো। ক্রিন্তন বিকৃতির একটা ম্যাথ লেখো। একটি ধাতব ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল 0.5, এটা মুছে দেবো। একটি ধাতব ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার। এর নিচতলে দৃঢ়ভাবে আটকানো থাকে, উপরিতলে 5 × 10⁶ নিউটন বল প্রয়োগ করলে 5 × 10⁶ বল প্রয়োগ করলে স্পর্শক বরাবর ক্রিন্তন বিকৃতি 10 ডিগ্রি, ক্রিন্তন বিকৃতি 10 ডিগ্রি হলে ওই যে কাঠিন্যের গুণাঙ্ক বের করো। আবার ফার্স্টে যেন কি বলছিল যে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল 5 মিটার স্কোয়ার। কত আসছে? নিউটন পার মিটার স্কোয়ার। বুঝছো? বুঝতে দেবো? এই যে বুঝেছো এটা কেন এরকম লিখলাম বলো? রেডিয়ান নিতে হবে, তাই আমার তো বলেছে 10 ডিগ্রি, তাই না? তোমাদের বইয়ে এখানে এই অধ্যায় মানে এই যে ক্রিন্তন বিকৃতি থেকে সবচেয়ে কঠিন একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে প্রথমে একটা ডেটা দেওয়া থাকে, সেখান থেকে ক্রিন্তন বিকৃতিটা বের করা লাগে, বা সেইটা ব্যবহার করে পরবর্তী ডেটা থেকে এক্স বের করা লাগে। দেখাবো? আচ্ছা দেখেন, এরকম একটা বক্স আছে, তার প্রত্যেকটি ইসের ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কোয়ার। না সরি, প্রতিটি ইসের হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার ঘনকের, ঠিক আছে? এর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন হচ্ছে এক্স হয় 0.01 সেন্টিমিটার, ঠিক আছে? আর বল হচ্ছে F=500 নিউটন, এই বল প্রয়োগ করা হয়েছে। এরপর বলেছে যে যদি ওই সেম এই কী বলে বক্স, এই বক্সটাকে উপাদান সেম রেখে যদি হচ্ছে 20 সেন্টিমিটারের বক্সে পরিণত করা হয়, 20 সেন্টিমিটারের বক্স মানে এই যে এরকম, বুঝছো? তাহলে এই এক্সের মান কত, মানে এই যে এইটুকু কত করো তো এটা।
ম্যাথ হয়েছে? কত আসছে? এখানে তো উপস্থিত আমি বানাই দিচ্ছি, দেখতে হবে তুমি কীভাবে করছো। দাও। আচ্ছা ওই করতেছে ভাই করেন, আপনারা করেন তো করেন, তবে দেখছি। আপনাদের সবার উত্তর যদি সেম আসে তাহলে হবে, মানে যদি সবার উত্তর সেম আসে তাহলে আমি ভুল। আসলে করছো? কীভাবে করছো একটু দেখি। আমি দেখি শিখে ফেলবেন না? ভাই আপনি শিখে ফেলবেন যদি দেখে দেখায়। আচ্ছা এটা সহজ করে দিচ্ছি চলো। এখানে হচ্ছে ইটা 1 ইকুয়ালস টু কত, এফ বাই এ থেকে না? দূর তার মানে জাস্ট হচ্ছে ইটার সাথে থেটার সম্পর্ক, ইটা 1 বাই ইটা 2 ইকুয়ালস টু থেটা 2 বাই থেটা 1, বুঝতেছ? এই দুইটা তো সেম। বাহ, তাহলে থেটা 1 ইকুয়ালস টু কি থেটা 2, তাই না? হ্যাঁ, থেটা 1 ইকুয়ালস টু থেটা 2 হলে থেটা মানে কি বলো? এক্স বাই ডি ইকুয়ালস টু ওয়াই বাই আর, মনে করো এক্স মানে কি 0.01, ডি মানে কত 10, ওয়াই মানে কত বের করবো, আর আর হচ্ছে 20। কত আছে দেখো, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0.02। আচ্ছা এটা এইভাবে আমি তো করলাম, কিন্তু আসলে করবা কি, প্রথমে এইটা বের করবা, সেইটা ইকুয়ালস টু ওইটা ধরে পরে বের করবা, জাস্ট এইভাবে করলেও হবে। তার মানে তোমরা হচ্ছে হায়ার লেভেলে চলে গেছো। তুমি কি করছো? এইভাবে করছো? আচ্ছা এবার না করলেও হবে, ওই যে তুমি ইটা বের করে ওই ইটা ইকুয়ালস টু ধরে করো। আচ্ছা এটা তো হাতেই করা যাবে। হ্যাঁ, তাহলে আমি ক্যালকুলেটর খুঁজতেছিলাম কেন? আচ্ছা আচ্ছা এইটা দেখো, এইটা দেখছো মনে হয় অনেক জায়গায়, এই 0 থেকে শুরু করে এই পি পর্যন্ত, এটা হচ্ছে স্টেইন। স্টেইন মানে কি বিকৃতি, আর স্ট্রেস মানে কি পীড়ন, মানে জ্বালা যন্ত্রণা। স্ট্রেস বলে না, সেই জ্বালা যন্ত্রণা পীড়ন। আচ্ছা এই পি পর্যন্ত হচ্ছে প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল মানে সমানুপাতিক হচ্ছে কি বলো এটাকে, সীমা, তাই তো? হ্যাঁ, সমানুপাতিক সীমা। এই পর্যন্ত তুমি যদি হচ্ছে কোনো বস্তুকে করো, কি বলে, টানো, ছেড়ে দিলে জায়গায় চলে আসবে। এটা কিন্তু ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই না, ওকে? এই যে পর্যন্ত আসলাম না, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট মানে কি, এটা হচ্ছে ছেড়ে দিলে পুরো অবস্থা ফিরে আসবে, এই যে ফিরে আসবে। এরপরে ওয়াই হচ্ছে ইল্ড লিমিট বা নতিসীমা। নতিসীমা মানে এই ওয়াই পর্যন্ত গেলে ও আর পুরো অবস্থা ফিরে আসবে না, স্থায়ী বিকৃতি ঘটে যাবে, ঠিক আছে? স্থায়ী বিকৃতি ঘটানোর পরে তোমার মনে শান্তি হচ্ছে না, আরও টানতে মন যাচ্ছে। এবার টানলে কী হবে, অসহ সীমা মানে ছিঁড়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রাফ দিয়ে অনেক সময় তোমাকে ব্যাখ্যা করতে পারবে ঘ নাম্বারে, তখন হচ্ছে আঁকাবা, আঁকাই বলবা এইটাই বাংলা কথা লিখলে শেষ, বুঝছো? পারবা? এবার আমাদের গ্রাফ থেকে অনেক ম্যাথ আসে না, ওই যে গ্রাফ দিয়ে ম্যাথ করতে পারলে সেটা করতে হবে। এবার ক্যান্টনমেন্ট কলেজে আসছে, একদম সহজ একটা ম্যাথ দিছে, জাস্ট শুধু না জানার কারণে পারেনি অনেকে। কি প্রশ্ন? ওই গ্রাফ দিয়ে দিছিল, তারা দেখাচ্ছি।
ব্যাপার গিয়ে হচ্ছে যখন কোনো ভাইয়া খাতা দেখে তখন আমি ভালো মার্ক পাই, কিন্তু আপুরা দেখে আমার নাম্বার কমে আসে কেন? আচ্ছা, সিস্টেম হচ্ছে খাতা তো দেখে ওই আমাদের মতো লোকজনই দেখে, তাই না? আমার বন্ধুরা অনেকে খাতা দেখে। তো সিস্টেম হচ্ছে ওরা যখন হচ্ছে প্রথমে যখন জয়েন করতে যায় তখন ওদেরকে ট্রেনিং দেয়। ট্রেনিংয়ের ক্ষেত্রে বলে মার্জিন এরকম হবে, এই 5টা ভুল থাকলে 3 মার্ক কাটা যাবে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে, ঠিক আছে? এরপরে যদি হচ্ছে নাম্বার বেশি দেই তাহলে আবার তারে গ্রান্ট করে না। হ্যাঁ, এই জন্যে ওরা করে কি, খুব সিরিয়াসলি দেখে মনে করো ওই যে রুলস মানার চেষ্টা করে, রুলস মেনে যখন দেখতে যাই তখন বেশি নাম্বার কেটে দেই, বুঝছো? বেশি বেশি রিভিউ দিবা, হ্যাঁ, যে ভাই আমার দেখা হয়নি। এবার রিভিউ দিলে কী করে না, নাম্বার বাড়াই দেবে না, দেখবা বেশি হয়ে গেছে নাম্বার। এবার আমার একটা ফ্রেন্ড আছে, হচ্ছে ওই কিউএনএতে আছে, বুঝছো? তা ওরে ম্যাথ দেই ওই যে করতে, তো হচ্ছে এইগুলো পারলে তো আমি বুয়েটেই চান্স পেয়ে যেতাম, বুঝলেন? তাহলে এগুলো যদি আমি নিজেই পেতাম তাহলে আমি বুয়েটে চান্স পেয়ে যেতাম। আচ্ছা, এটা মুছে দেবো। এই যে গ্রাফটা এরকম ছিল, এটা হচ্ছে স্ট্রেন মানে বিকৃতি, স্ট্রেস। আপনার লিখার অবস্থা বিশ্রী হয়ে যাচ্ছে। আচ্ছা, টেন টু দি 5, এই কোন জায়গায় চলে গেল? এটা দাঁড়াও, এইটা তাই না? আচ্ছা, এ বলছে কি এ থেকে বিতে যাইতে কৃত কাজ কত, আর হচ্ছে এর হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক কত। দুইটা কোশ্চেন, ইয়ংয়ের গুণ, তার ইয়ংয়ের গুণাঙ্ক কত, আর এ থেকে বিতে যাইতে কৃত কাজ কত। ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে তো হচ্ছে যে পীড়ন এখান থেকে দেওয়া আছে তো 3 আর বিকৃতি কি 4। বিকৃতি এইটুকু, এতে আপনার দৈর্ঘ্য বৃদ্ধি এ থেকে বিতে তাহলে তো দৈর্ঘ্য বিকৃতি হতে পারে। কি করো, পীড়ন ভাগ, হ্যাঁ, পীড়ন ভাগ হচ্ছে যে বিকৃতি। দিয়ে করলে তাহলে কীভাবে করবো বলো? প্রথমে হচ্ছে ওখান থেকে পীড়ন হচ্ছে 3 × 10⁵ মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে হচ্ছে এখান থেকে এইটুকু, তার মানে 2 × 10⁵, আর হচ্ছে 6 থেকে 2, তাহলে হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে 10⁵, বুঝছো? বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে সহজ। এখন আমি যদি বলতাম উক্ত গ্রাফের ঢাল কি নির্দেশ করে, বলো? উক্ত গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ইয়ংয়ের গুণাঙ্ক। কেন? কারণ ওই যে উপর দিকে ওয়াই, নিচের দিকে এক্স, তাহলে ওয়াই বাই এক্স মানে কি, ট্যান থিটা। ওই থিটা মানে যাই ঢালটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক নির্দেশ করে। এটা হচ্ছে অনেক সময় তোমাকে ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে পারে। আচ্ছা, গেল। যদি বলতাম একক আয়তনের সঞ্চিত শক্তি বা কৃত কাজ বের করো, কী করবা? মনে রাখবা, যদি তোমার হচ্ছে কী থাকে, বল আর স্মরণের গ্রাফ থাকে, তার হচ্ছে ক্ষেত্রফল বের করলে কৃত কাজ হয়ে যায়। এরপরে যদি তোমার হচ্ছে থাকে যে ভি আর টি এর গ্রাফ থাকে, ওইটার ক্ষেত্রফল বের করতে তোমার দূরত্ব হয়ে যায়, বুঝছো? মানে বিষয়টা হচ্ছে তোমার সূত্র জানা থাকা লাগবে। যদি এস বের করতে তাহলে ভি আর টি লাগে না, এখানে ভি থাকা লাগবে, এখানে টি থাকা লাগবে। তাহলে তুমি যদি ক্ষেত্রফল বের করো তাহলে কী হবে? দূরত্ব পেয়ে যাবো। তারপরে আরেকটা বললাম কি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, তার মানে উপর দিকে বল, এদিকে স্মরণ থাকলে কাজ পাবো হচ্ছে ক্ষেত্রফল বের করলে। এখন আমি চাইছি এখানে কৃত কাজ কত, তো কৃত কাজের সূত্র কী ছিল? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। কীভাবে আসে এই দেখো, এইটুকু তো আমার কাজ, তাই না? তো ত্রিভুজের কি ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু এই যে এইটুকু ইন্টু এইটুকু, তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি না? তাই লেখো কৃত কাজ ইকুয়াল টু একক আয়তনের সঞ্চিত শক্তি ইকুয়াল টু
বুঝছো? আরেকটা আছে না? আচ্ছা, এটা এটা কি বলো তো? একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন দৈর্ঘ্য বৃদ্ধি করলে একটা আছে না, দৈর্ঘ্য করলে এখন আমি যদি বলতাম তারটির সঞ্চিত শক্তি, মনে করো একটা তার আছে, তার আছে না, এই তারের হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে গেলে কী করতে? হাফ ইন্টু পিরিয়ডিক বিকৃতি করতে, তাই না? আমি শুধু বললাম কি তারটির সঞ্চিত শক্তি বের করতে। তাহলে তুমি কি করবা? প্রথমে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করছো, তার সাথে কত দিয়ে গুণ করবা? তার আয়তন, বুঝছো? বলো তো এই তার আয়তন কত? এটা হচ্ছে যদি এল হয়, আর এটা যদি মনে করো, আচ্ছা এটা এ বি দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম, তাহলে তারটির আয়তন কত? এই ও আচ্ছা, এই তারটি তো এইভাবে না, এই যে এই তো তার না, তাহলে পায়ের স্কোয়ার এল, এরকম না? তারপরে তারটির আয়তন ভি। আচ্ছা, এই এ এল মানে কি বলো তো? কোনো কিছু এ এল মানে কি? ভি, বুঝো? এল মানে এটা গেছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা, আমি যদি বলতাম শুধুমাত্র শক্তি বা তারটির সঞ্চিত শক্তি, তারটির বা শুধু সঞ্চিত শক্তি, একক আয়তন বাদ দিতাম, সঞ্চিত শক্তি, সেটা কি হতো? হাফ ইন্টু এফ ছোটো এল লিখতে, নিচে এটা ভি না, আর ওই তার ভি গুণ করবো, এই ভি ভি কেটে গেলো, তাহলে হাফ ইন্টু এফ ইন্টু এল। এই এল মানে কোন এল বলো তো? যতটুকু বৃদ্ধি হয়েছে ওইটুকু, ঠিক আছে? বুঝছো? তবে তারটির সঞ্চিত শক্তি আর একক আয়তন সঞ্চিত শক্তি কি সেম? না, দুইটা কিন্তু ভিন্ন। ওকে, আচ্ছা এইগুলো তো জানো বলে আর বলিনি, তাও দেখো এফ বড় এল বাই এ ছোটো এল, এখান থেকে তো এটা লেখা যায় এফ মানে এম জি এল, আর এ মানে কি বলো? পায়ের স্কোয়ার এই বড়, এগুলো তো জানো, এই জন্য আর বলিনি। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা লেখা যায়, ওই যে দাও দেখাই দিই, এটাও লিখছো? একক আয়তনের সঞ্চিত শক্তি মানে কি বলো? সূত্র বলো, একক আয়তনের সঞ্চিত শক্তি এফ বাই এ যদি এখানে রাখি, এ ছোটো এরকম ছিল না, তাহলে ওয়াই ছোটো এল বাই বড় এল এরকম হয় না? এফ বাই এ মানে, তাই তো? এটা হয় কি না? এবার হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি কী ছিল? হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, এরকম ছিল না? এই পিরিয়ডের জায়গায় তুমি কী লিখতে পারো বলো তো? এটা লিখতে পারো কি না? তাহলে কি আসে? হাফ ইন্টু ওয়াই ছোটো এল বড় এল, এটা না? তাই তো? তার মানে কী লেখা যায়? এটাও লেখা যায়, বুঝেছ? এগুলো কিন্তু কখন আসবে? যখন তোমার বিকৃতি দেওয়া থাকবে আর ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, এবার দেখো, ছাড়া ছাড়া করে বলতেছি, এই সিকিউ লেখার জন্য কাজে লাগবে যেগুলো নোট। তোমাকে দুইটা তার দেওয়া থাকবে, দিয়ে বলবে কোন তারটি কোনো বস্তু বাঁধতে সাহায্য করে, বা কোন তারটি, অথবা এরকম একটা দিয়ে দিল যে রিয়া একদিন জঙ্গলে গেলো কাঠ কাটতে, সে কাঠ কাটার পরে দুইটা তার দেখলো, একটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, মানে দুইটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। বললো কি যে সে একটি তারকে ব্যবহার করে কাঠগুলো বাঁধলো, আরেকটি তার ব্যবহার করে সে কাঠগুলো টেনে নিয়ে গেল। এখন কোন তারটি ব্যবহার করে কাঠ বাঁধবে আর কোন তারটি ব্যবহার করে কাঠগুলো টেনে নিয়ে যাবে বলো? যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, সে বেশি কী সহ্য করতে পারবে? টান সহ্য করতে পারবে, তাহলে সেগুলোতে টেনে নিয়ে যেতে সুবিধা হবে, তাহলে সেটা দিয়ে টেনে নিয়ে যাবে। আর বাঁধতে সুবিধা হবে কি? যার ইয়ংয়ের গুণাঙ্ক কম, তাকে কি পেঁচাতে সুবিধা হবে না, কারণ কি সে তো কী বলে স্থিতিস্থাপক কম, তাহলে তাকে পেঁচাতে সুবিধা হবে, সেটাতে বাঁধবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ও আচ্ছা, এগুলো তো তোমার সিকিউতে আসবে কোশ্চেন।
আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট বলতে কীরকম, তোমাকে একটা কোশ্চেন এভাবে দিতেই পারে যে হচ্ছে একটা এই কাজটা ঘটলো, তুমি কিভাবে করবা। তখন তোমার কনসেপ্টটা কী হবে, তোমার তো জানা আছে ইয়ংয়ের গণাঙ্ক বেশি হলে স্থিতিস্থাপক হয়, কম হলে হয় না। তখন তুমি বুঝবা যেহেতু ইয়ংয়ের গণাঙ্ক কম, তার মানে এটা দিয়ে এই কাজটা করা যাবে, বুঝছো? এটা মানে যে এরকম কোশ্চেন চলে আসছে তা না, বুঝছো? এই কনসেপ্টটা জানা থাকলে তুমি বাকিগুলো পারবা কিনা। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমাদের কিন্তু ই নেই, ওই জন্য নাম কি, ও পয়সনের অনুপাত আছে না। আরে হাই, ভুলে গেছিলাম। আমি ভাবলাম যে আমার পড়ানো শেষ। পয়সনের অনুপাত, বলো পয়সনের অনুপাতকে আমরা কী দ্বারা প্রকাশ করি? সিগমা না? সেটা কি? পার্শ্ব বিকৃতি বাই আচ্ছা ভাই বলেন তো, যদি এরকম কোনো একটা মোটা তারকে তুমি টানতেছো, তাহলে কী হবে? তারটা সরু হয়ে যাবে না? সরু হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, তাই তো? দৈর্ঘ্য এটা হচ্ছে যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে এটুকু কত? ছোটো এল মানে হচ্ছে L2 মাইনাস L1। আর বিকৃতি যদি বলতাম তাহলে L1 যেটা হবে আর কি। আর পার্শ্ব বিকৃতি কী হতো? ওই যে ডেল ডি বাই ডি আচ্ছা বলতেছি না, বুঝছো তো? আচ্ছা এখন বলো তো, যদি কোনো তারকে তুমি টানো তাহলে অবশ্যই সেটা কি হবে? সেটা লম্বা হবে আর এই সংকুচিত হবে। আচ্ছা সংকুচিত হইলে সেটা পার্শ্ব বিকৃতির আগে কী হবে? মাইনাস বসবে, আর এই মাইনাসে মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা পয়সনের অনুপাতের সর্বোচ্চ মান কত? হাফ। পয়সনের অনুপাত আচ্ছা -1 এরকম না? বাস্তব মান কত? 0.2 আর 0.3। পয়সনের অনুপাত কি কখনো ঋণাত্মক হবে? সম্ভব? বাস্তব ক্ষেত্রে সম্ভব না, কিন্তু বাস্তবে এরকম পদার্থ আছে যাদের পয়সনের অনুপাত নেগেটিভ। আগের দিন আমি কোশ্চেন করছিলাম না তোমাদের, এই যে মেধাবৃত্তি পরীক্ষার দিন। আচ্ছা দেখেন এবার সেটা একটু বলি। তাহলে পয়সনের অনুপাতের বাস্তব মানগুলো বুঝছো। এখন যদি এরকম কোনো কাহিনী ঘটে যে তুমি এরকম একটা তার এটাকে টানতেছো, টানলে এই যে মোটা হয়ে গেল আর লম্বা হয়ে গেল, যদি এরকম কখনো কাহিনী ঘটে, তাহলে ওই যে পার্শ্ব বিকৃতি যেটা সেটা পজিটিভই থাকবে, কিন্তু ওই সূত্রের মাইনাসের কারণে এখানে একটা মাইনাস থাকবে। মনে করো সেটা হচ্ছে 5 আর এটা হচ্ছে মনে করো 10, তাহলে কত হলো? -1/2 হয়ে গেল। হলো কিনা? এখন এটা কখনো সম্ভব? সম্ভব। কোন পদার্থের ক্ষেত্রে? হানিকম স্ট্রাকচার, যে স্ট্রাকচার যেই পদার্থগুলো সেগুলো। মৌমাছির চাক। আরেকটা বলছিলাম কি? স্পঞ্জ। আরেকটা হ্যাঁ আরেকটা পদার্থ আছে, সেটা হচ্ছে আমি বইয়ে পাইনি, আরেকজন পাইছিল, আমাকে বলছিল, এটা আমি সঠিক জানি না। হ্যাঁ হাড়। হ্যাঁ হাড় মনে রাখবা। মোটামুটি সব শেষ। এবার দেখো কিন্তু এক্সট্রা টাইপ দেখাবো, যেগুলো একটু কঠিন ম্যাথ করার জন্য লাগবে। মানে আমাদের এই সহজ যে পার্টগুলো ছিল সবটুকু শেষ। এবার একটু এক্সট্রা জিনিস দেখবো যেগুলো আমাদের ম্যাথের সময় লাগবে। আচ্ছা ভাইয়া দেখেন তো, যদি আমি বলি, এটা তোমাদের আছে মনে হয় ম্যাথ আছে, নটরডেমের একটা ম্যাথ আছে।